বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে আমি রাকিব ব্যাপারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক্সিলেন্ট প্রাইভেট প্রোগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো হিসাবের বইসমূহ। আজকে তার 10 নম্বর পর্ব। আজকের পর্বে আলোচনা করব হিসাবের বইসমূহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে খতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, খতিয়ান নিয়ে আমি আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। খতিয়ান প্রস্তুত করতে হলে দুইভাবে খতিয়ান প্রস্তুত করা হয়। একটি হচ্ছে চলমান ছক, আরেকটি হচ্ছে টিচক। চলমান ছক এবং টিচক হচ্ছে খতিয়ানের মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চলমান জের ছকের মাধ্যমে একটি বোর্ড প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো। তার আগে চলমান জের ছকের গড় সংখ্যা কয়টি চক নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, চলমান জের ছকের গড় সংখ্যা হচ্ছে 60টি এবং টি ছকের গড় সংখ্যা হচ্ছে 8টি। প্রিয় শিক্ষার্থীরা, চলমান জের ছকের গড় সংখ্যা হচ্ছে 60টি। যেমন তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট এবং ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে চলমান জের ছকের গড়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি তোমাদেরকে সমাধান করে দেখাবো তা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021 সালে প্রশ্নটি আসছে। আমি এখন প্রশ্নটি পড়ব, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে বলছে 2020 সালে জুলাইয়ের 1 তারিখ মিস্টার নাসির নগদ 1,24,000 টাকা এবং 50,000 টাকার মূল্যের যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনয়ন করেন। উক্ত মাসের নিম্নলিখিত লেনদেন সমূহ: জুলাইয়ের 3 তারিখ সোনালী ট্রেডার্সের নিকট 5,000 টাকা পণ্য ক্রয়ের ফরমায়েশ দিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পণ্য ক্রয়ের ফরমায়েশ অর্থাৎ অর্ডার করা হয়েছে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। এখানে আর্থিক অবস্থার পরিবর্তন না হওয়ায় এটি লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর 7 তারিখ নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। 10 তারিখ ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন 2,000 টাকা। 18 তারিখ মাসিক 10,000 টাকা বেতনে জনাব জামালকে ম্যানেজার নিয়োগ করলেন। প্রিয় শিক্ষার্থীরা, 18 তারিখের ঘটনাটি লেনদেন নয়, কারণ হচ্ছে 10,000 টাকার বেতনে একটা কর্মচারী একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে কিন্তু আর্থিক অবস্থায় পরিবর্তন হয় নাই, যার কারণে এটি লেনদেন নয়। তারপর 30 তারিখ কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 3,000 টাকা। এই হচ্ছে লেনদেন সমূহ। গ নম্বরের প্রশ্নটি বলছে চলমান জের ছকের মাধ্যমে নগদান হিসাব ও মূলধন হিসাব তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, খ এবং গ নাম্বার প্রশ্নে বলে টিচক অথবা চলমান জের ছক দ্বারা খতিয়ান প্রস্তুত করো, অথবা সনাতন পদ্ধতি বা আধুনিক পদ্ধতির সাহায্যে খতিয়ান প্রস্তুত করো। যদি প্রশ্নে চলমান জের ছক অথবা টিচক বলে না দেয় তাহলে তোমরা সবসময় কি করবা? টিচকের মাধ্যমে খতিয়ান করার চেষ্টা করবা। তার কারণ হচ্ছে খতিয়ান প্রস্তুত দুইভাবে করা হয়, একটা হচ্ছে চলমান জের ছক, আরেকটি হচ্ছে টিচক। এটা আমি আগের পর্বেও আলোচনা করেছি। টিচক সবচেয়ে সহজ, চলমান জের ছকের থেকে টিচক সবচেয়ে সহজ। যদি প্রশ্নে উল্লেখ না করে দেয় তাহলে আমরা সবসময় কি করব? টিচকের মাধ্যমে আমরা খতিয়ান প্রস্তুত করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি প্রশ্নটি সমাধান করব। 1 তারিখে বলছে নগদ 1 লক্ষ
1 তারিখে বলছে জুলাই 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখে বলছে প্রিয় শিক্ষার্থীরা 1 তারিখে নগদ 1,24,000 টাকা, 1 তারিখে নগদ 1,24,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, অর্থাৎ 1 তারিখে যে টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করব এটা হচ্ছে মূলধন, মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এই 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখন মূলধন ব্যবসায় আনয়ন করায় ব্যবসায়ের টাকা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যার কারণে যেহেতু আমরা নগদান করতেছি বিপরীত নামে মূলধন হিসাবে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, মূলধন হিসাব, নগদান হিসাব ডেবিট আমরা যদি জাবেদা করি তাহলে পাবো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব করতেছি সেই ক্ষেত্রে বিপরীত নামে মূলধন হিসাব করব কি হিসাবে? ডেবিটের করে। যেহেতু নগদান হিসাব ডেবিট, বিপরীত নামে মূলধন হিসাব ডেবিট দিকে লিখবো 1,24,000 টাকা। 1,24,000 টাকা বিপরীত নামে কি করব? ডেবিট দিকে লিখবো। এখানে উদ্ধৃত মানে কি? যোগফল নামানো, উদ্বৃত্তর গড়ে 1,24,000 টাকা লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 3 তারিখ, 3 তারিখের লেনদেন নয়, এজন্য 3 তারিখ নেব না। তারপর 7 তারিখ, নগদে পণ্য ক্রয় 25,000 টাকা, নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। ক্রয় আমার জন্য ব্যয়, যেহেতু ব্যয় বৃদ্ধি পেলে সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ব্যয় আমার জন্য বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান আমরা যেহেতু নগদান হিসাব করতেছি এই জন্য বিপরীত নামে ক্রয় হিসাব। আমরা নগদান যেহেতু করতেছি বিপরীত নামে ক্রয় হিসাব লিখবো। 25,000 টাকা আমরা ক্রেডিট দিকে লিখবো 25,000 টাকা। বিপরীত নামে ক্রেডিট দিকে লিখবো 25,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আগে দেখতে হবে কোন দিকে টাকা বেশি। যদি ডেবিট দিকে টাকা বেশি থাকে তাহলে ক্রেডিট টাকা বিয়োগ করব। যদি ক্রেডিট টাকা বেশি থাকে ডেবিটের টাকা কি করব? বিয়োগ করব। এখন 1,24,000 থেকে 1,24,000 থেকে 25,000 বিয়োগ করলে আমরা পাবো 99,000 টাকা। আমরা পাবো 99,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তারপরের তারিখ হচ্ছে 10 তারিখ, ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন। উত্তোলন আমার জন্য ব্যয় বা খরচ, খরচ আমার জন্য বৃদ্ধি পেয়েছে এই জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান করতেছি 10 তারিখ উত্তোলন হিসাব, বিপরীত নাম উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব 2,000 টাকা ক্রেডিট দিকে বসবে। তার কারণ হচ্ছে উত্তোলন আমার জন্য ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে যার কারণে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান করতেছি বিপরীত নামে ক্রেডিট দিকে কি করব? উত্তোলন হিসাব লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে 18 তারিখ, 10,000 টাকা বেতনে জামালকে ম্যানেজার নিয়োগ করলেন। এখনো আর্থিক অবস্থায় পরিবর্তন হয় নাই যার কারণে আমরা কি করব? 18 তারিখের ঘটনাটি আমরা নেব না। তারপর 30 তারিখ, কর্মচারীদের বেতন প্রদান করা হয়েছে 3,000 টাকা। তারপর 30 তারিখ কর্মচারীকে বেতন, তারপর 30 তারিখ কর্মচারীকে বেতন প্রদান করা হয়েছে। যেহেতু বেতন আমার জন্য খরচ, বেতন আমার জন্য খরচ এই জন্য বেতন হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমি নগদে বেতন দিছি এজন্য ক্রেডিট দিকে আমরা কি করব, বিপরীত নামে বেতন হিসাব লিখব। ক্রেডিট দিকে লিখব। তার আগে প্রিয় শিক্ষার্থীরা 99,000 থেকে 2,000 টাকা বিয়োগ করব, তাহলে আমরা থাকবে 97,000 টাকা। বিয়োগ করার পর যা থাকবে 97,000 টাকা। তারপর আমরা 3,000 টাকা বেতন দিছি, 3,000। 97,000 থেকে 3,000 বিয়োগ করলে 94,000 টাকা। 94,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে নগদান হিসাব। এখন মূলধন হিসাব করব। প্রিয় শিক্ষার্থীরা, 1 তারিখের লেনদেন বলছে নাসির নগদ 1,24,000 টাকা এবং 50,000 টাকা মূল্যের যন্ত্রপাতি মূলধন স্বরূপ ব্যবসায় আনায়ন। এই জন্য দুটোটাই কিন্তু লেনদেন। 1 তারিখ 2020, 1 তারিখ যেহেতু আমরা মূলধন করতেছি, আমরা আগে যাবেদা করছি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই জন্য এখন মূলধন করতেছি, মূলধন হিসাব ক্রেডিট হওয়ায় বিপরীত নামে নগদান হিসাব। বিপরীত নামে নগদান। নগদান হিসাব ক্রেডিট দিকে টাকা বসাবো 1,24,000। 1,24,000। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আবার আছে যন্ত্রপাতি মূলধন স্বরূপ আনায়ন। যেহেতু মূলধন ক্রেডিট, এই জন্য বিপরীত নামে মূলধন হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এই জন্য বিপরীত নামে যন্ত্রপাতি হিসাব লিখব। যন্ত্রপাতি হিসাব 50,000 টাকা। 1,24,000, 1,24,000 যোগ হচ্ছে 50,000। প্রিয় শিক্ষার্থীরা, 1,24,000 এর সাথে আমরা কি করব, 50,000 যোগ করব, 1,74,000। 1,74,000। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে প্রশ্নের সমাধান। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যদি এখানে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি দ্বারা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে ভিডিও শেষে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করো নাই, যদি প্রয়োজন মনে করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।